ডাক দিলে বোনের সাথে ভাইয়ের সম্পর্ক থাকা স্বাভাবিক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকা স্বাভাবিক, কেননা স্বামী স্ত্রীর মধ্যে বয়সের সম্পর্ক থাকা দরকার এবং একটা বৈজ্ঞানিক ধারণা, তাই না? সুতরাং যেখানে সম্পর্ক আছে, যেখানে আমরা সম্পর্কের কথা বলবো, যেখানে আমরা সম্পর্ক নিয়ে কাজ করব, ওইটাই তো পরিসংখ্যানের ভাষায় বলে সংশ্লেষ। এটা নিয়ে আমরা ব্যাপক কথা বলেছি গত সপ্তাহে, গত সোমবারে 1 ঘন্টা 48 মিনিট 49 মিনিটের মতো কথা বলেছে তোমাদের সাথে এই চ্যাপ্টারটা নিয়ে, এবং তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছিলাম যে 10 জোড়া দম্পতির বয়স দেয়া আছে, তাদের বয়সের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখন তোমাদের আমি কমেন্টস বক্সে সেখানে কিছু মন্তব্য বলে দেখেছিলাম যে একজন লিখেছে, বাকি সব ঠিক আছে, মনে করো আর স্কয়ার, এটা মনে করো আর স্কয়ার ইকুয়াল টু 0.68, হয়তো তোমরা এটা জানো না আর স্কয়ারটা কি। এটা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বলে, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। একথার অর্থ হলো আর স্কয়ার, ধরো আর স্কয়ারটা মান দিয়েছে 0.68, একথার অর্থ হলো স্বাধীন চলকের মান দ্বারা অধীন চলকের 68% মান, 68% মান প্রভাবিত হয়। কি বলেছি আমরা? স্বাধীন চলকের মান দ্বারা অধীন চলকের মান 68% প্রভাবিত হয়। তার অর্থ অধীন চলকের 68% মান স্বাধীন চলকের মানের উপরে পরিবর্তনের জন্য নির্ভরশীল। ক্লিয়ার? তোমাদের যদি পরীক্ষা আসে আর স্কয়ার ইকুয়াল টু 0.86, নিচের কোনটি সঠিক, তখন তুমি কি জানো যে আর স্কয়ার ইকুয়াল টু 0.86, একথার অর্থ হলো অধীন চলকের 68% মান, 86% মান স্বাধীন চলকের মান দ্বারা প্রভাবিত হয়। এখন পারবে না? তাহলে আজকে আমরা এটা আলোচনা করব যে সংশ্লেষাঙ্ক এককবিহীন, এর একক নাই, একক মুক্ত। সেটা কিভাবে একটু দেখি। ধরো x একটি চলক যার একক 1 কেজি, যার একক কেজি। y আর একটি চলক যার একক মিটার। তাহলে তুমি আর এর সূত্রটা লেখো। আর ইকুয়াল টু কি জানি আমরা? x মাইনাস এক্স বার, y মাইনাস ওয়াই বার, রুট ওভার সামেশন x মাইনাস এক্স বার হোল স্কয়ার, y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার। ধরো এখন এই দুইটা মানের মাধ্যমে এই মানগুলো বের করে নেই। তাহলে x এর একক কি হবে? বার হবে কি? y এর বার হবে কি? এত। এখন আমরা যদি বলি x মাইনাস এক্স বার একক কি? কেজি। y মাইনাস ওয়াই বার একক কি? মিটার। তাহলে এই দুটো গুণ করে যদি সামেশন করি তাহলে একক কি দাঁড়ায়? y মাইনাস ওয়াই বার হয় কেজি আর মিটার। এই কেজি আর মিটার, তাহলে আমরা এখানে যদি লিখি কেজি আর মিটার, একক পেয়ে গেলাম। এখন আসো এটাকে যদি বর্গ করে যোগ করি তাহলে কি আসে? কেজি স্কয়ার। আমরা জানি ফুট পূরণ ফুট ইকুয়াল টু বর্গ ফুট, মিটার পূরণ মিটার ইকুয়াল টু বর্গ মিটার, তাই না? তাহলে আমরা কেজি পূরণ কেজি, বর্গ কেজি, যেহেতু স্কয়ার করেছি এটাকে সাম করব। এখন যদি আমরা এটাকে, যেহেতু এই মানটা রুট আকারে লাগবে, এটাকে যদি আমরা রুটের সাম করলে এককের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা যদি স্কয়ার রুট করি, দেখো এই রুট একটি পাওয়ার, এই পাওয়ারটা এক্স এর উপরে, এই বর্গের উপরে আছে, আর এই রুটটা কেজির উপরে আছে। এইটা এটা কাটা যায়, তাহলে কি থাকলো দেখো, রুট ওভার এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার কেজি। এখন বলতে পারো স্যার এই স্কয়ার আর এই রুট কাটা যাবে না? হ্যাঁ, স্কয়ার রুট কাটা যেত যদি সামেশন না থাকতো। তাহলে এখানে কি অর্থ বোঝালো? অনেকগুলো মানের
বিয়োগ ফলের বর্গের সমষ্টি করেছে, এই জন্য স্কোয়ার রুট কাটা যাবে না। আর এখানে শুধুমাত্র কেজির উপর স্কোয়ার ছিল, কেজির উপর রুট ছিল, ফলে স্কোয়ার রুট কেটে গেছে, কেজি হলো। এবার আমরা একটু দেখি অনুরূপভাবে তুমি যদি বোঝো তাহলে রুট ওভার ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে মিটার। তাহলে এখানে যদি আমরা লিখি দিস ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার একক হলো কেজি আর মিটার। অনুরূপভাবে এটাকে আমরা যদি করি এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার দিস একক কি কেজি আর মিটার। এই দেখো একক একক ক্যান্সেল হয়ে যায়, ফলে কি হয় সংশ্লেষের সংখ্যার যে সূত্রটা আমরা পেয়েছি সেটা এককবিহীন মানে পরিণত হয়। তাহলে যদি কোনো তোমরা জানো লবের একক এবং হরের একক যদি সমান হয় তাহলে ওই মানগুলো এককবিহীন মানে পরিণত হয়, কারণ ইহার একটা অনুপাতে পরিণত হয়। এজন্য সংশ্লেষাঙ্ক একটি একক মুক্ত সংখ্যা। যদি পরীক্ষা আসে সংশ্লেষাঙ্ক একক মুক্ত একক যুক্ত ইত্যাদি দিয়ে যদি আসে তাহলে কি বলবা একক মুক্ত। এবার আসো আমরা সংশ্লেষাঙ্কের সাথে সাথে নির্ভরাঙ্ক আমরা পড়াবো। দেখো আবারও বারবার বলছি আমি যে এই কোর্সটা তোমাদের এই সাবজেক্টটা অত্যন্ত সহজ। যারা আমার ক্লাসটা করো বা আমাদের ক্লাসটা করো একটু যদি ফলো করো এটা কঠিন নয়। আগে আমরা এখান থেকে অনেকগুলো প্রমাণ করাতাম, থিওরির প্রমাণ, এই অঙ্কগুলো আমরা করাতাম প্র্যাকটিক্যালে। এখন সেই প্র্যাকটিক্যাল অঙ্কগুলি তোমাদের সৃজনশীল অঙ্ক। সুতরাং এখন যদি গাদা গাদা আমাদের প্রমাণ পড়তে হতো সেটা এখন আর নেই। এখন আরেকটু কথা বলি নির্ভরণ। নির্ভরণ আমরা ইংলিশে বলছি রিগ্রেশন। আমি এখানে একেবারে সহজ ভাষায় বলবো এবং আশা করছি সেই সহজ ভাষাটা তোমরা অবশ্যই বুঝতেও পারবে। আমরা সংশ্লেষণকে কি বলেছি দেখো, তুলনা কেন করি? আমরা বলছি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের একটি চলকের মানের কোনো না কোনো পরিবর্তনের ফলে যদি অপর চলকের মানের কোনো না কোনো পরিবর্তন ঘটে তাহলে বুঝতে হবে চলক দুটির মধ্যে এক রকমের সম্পর্ক বিদ্যমান অথবা কোনো না কোনো সম্পর্ক বিদ্যমান। আর এই সম্পর্ককে বলেছিলাম আমরা সংশ্লেষ। এখানে আমরা দুটো চলক ব্যবহার করেছিলাম, একটি চলককে বলেছিলাম এক্স আর একটা চলককে বলেছিলাম ওয়াই। উদাহরণ দিয়েছিলাম এক্স যদি ধানের ফলন হয়, ওয়াই যদি সার হয়, তাহলে তার ধান ভালো হবে সার প্রয়োগ করলে। তোমার বাবা যদি এক্স হয়, মা যদি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বিদ্যমান। তুমি যদি এক্স হও, তোমার মা যদি ওয়াই হয়, ছেলে মেয়ের সাথে পিতামাতার সম্পর্ক বিদ্যমান। শুধু আমরা সম্পর্কটা খুঁজেছি, কিন্তু আমরা এখানে কোনো চলককে তার নাম ধরে ডাকি নাই। সেই নামটা কেমন? তোমার নাম একটা আছে, 10 জন লোক থাকে, তোমার মা যদি ডাক দেয় সে নাম ধরে, তুমি সাড়া দাও না? তুমি সাড়া দিয়ে থাকো। তোমার বোনকে যদি তোমার বাবা নাম ধরে ডাকে তাহলে সাড়া দেয়। তার নাম একটি মানুষকে একেবারে নিশ্চিত করে বোঝানোর জন্য একটি জাস্ট একটি প্রচলিত ব্যাপার। নাম না থাকলে এই মানুষ এই মানুষ এই মানুষ সবই তো মানুষ, নাম দ্বারা তাদেরকে আলাদা করা হয়েছে, তাই না? এখন তোমার নাম যদি হয় এক্স, ডাকে যদি ওয়াইকে, সাড়া দিবে না। আর যদি তোমাকে ডাকে তাহলে তুমি সাড়া দিবে, কারণ তোমার নাম অনুসারে ডাকা হয়েছে। এই জন্য আমরা বলেছি সংশ্লেষণকে দুইটা চলক আমরা ঠিকই ব্যবহার করেছি, কিন্তু আমরা নাম দেইনি। কিন্তু নির্ভরণকে তোমাকে নাম দিতে হবে। সেই নামটা কি?
স্বাধীন চলক আর অধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে স্বাধীন চলক এবং অধীন চলক, তাহলে কেমনে? একটি স্বাধীন চলকের মান দ্বারা অধীন চলকের মানটা প্রভাবিত হয় কতটুকু? অধীন চলকের মানের পরিবর্তন হবে স্বাধীন চলকের মানের উপরে কতটা নির্ভরশীল? ধান ভালো হবে সার দিলে, ধান ভালো হওয়ার জন্য সারের উপরে কতটা নির্ভরশীল? ধান ভালো হবে পানি দিলে, ধান ভালো হওয়ার জন্য পানির উপরে কতটা নির্ভরশীল? তাহলে এভাবে একটি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক নির্ণয় করার যে কৌশল বা পদ্ধতি, উভয় নির্ভরণ। পারবে না? ওইটা বলেছিলাম যে r² = 0.86। এ কথার অর্থ কি বলছিলাম? বলেছিলাম স্বাধীন চলকের মান দ্বারা অধীন চলকের 86% মান প্রভাবিত হয় বা পরিবর্তিত হয়। তাহলে কে পরিবর্তন করে? পরিবর্তন হওয়ার জন্য কার উপরে নির্ভরশীল? স্বাধীন চলকের উপর নির্ভরশীল। কে? অধীন চলক। আমরা তো সংশ্লেষে বলেছি দুটি চলকের মধ্যে সম্পর্ক, আমরা নির্ভরশীলতার কথাটা গুণা করেও আনিনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা চলকের মান পরিবর্তন হবে আর একটা চলকের মান দ্বারা প্রভাবিত হয়ে। আমি যদি ক্লাস নেই তাহলে তুমি ক্লাস করবে, তুমি যদি ক্লাস করো আমি ক্লাস নিব। তাহলে দেখা যায় কখনো কখনো একটি চলক বরাবরই একজন মানুষকে বোকা রাখা যায় না, কিছু সময়ের জন্য কোনো মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। এক্স কে যখন আমরা স্বাধীন বলি তখন ওয়াই অধীন হয়ে যায়, আর ওয়াই কে যখন আমরা স্বাধীন বলি তখন এক্স স্বাধীন হয়ে যায়, তাই না? সুতরাং পরস্পরের মধ্যে যে স্বাধীন আর অধীন, এদের যে নির্ভরশীলতা, এটা নির্ণয় করার কৌশল বা পদ্ধতিকে আমরা বলছি নির্ভরণ। এখন নির্ভরশীলতার মাত্রাটা পরিমাপ করার জন্য যে একটা স্বাধীন চলকের মান দ্বারা অধীন চলকের মান কতটুকু প্রভাবিত হয়, একটা স্বাধীন চলকের মানের উপর অধীন চলক পরিবর্তন হতে কতটা নির্ভর করে। আমার ক্লাসটা তোমাদের দরকার, কতটা দরকার, তোমরা আমার ক্লাসের উপরে কতটা নির্ভরশীল। তাহলে তোমরা একটা চলক, আমি আরেকটি চলক, এক্ষেত্রে আমি স্বাধীন আর তুমি অধীন। তুমি আমার পড়াটা তুমি শুনতে চাও, আমার পড়াটা তুমি, আমার ক্লাসটা তুমি করতে চাও, যদি আমি করাই, তাহলে তোমার আমার মধ্যে একটি স্বাধীন চলক আছে আর একটি অধীন চলক আছে। এই দুই সত্তার মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি করা, এটাকে আমরা বলি নির্ভরণ। ক্লিয়ার স্যার? তাহলে নির্ভরণ এই যে মাত্রাটা, অর্থাৎ আমার উপরে তুমি কতটা, এই পরিমাণটা নির্ণয় করার জন্য গাণিতিক সূত্র, একে আমরা নির্ভরাঙ্ক বলি। আর নির্ভরাঙ্ক দুটো, আমরা বলছি এক্স যখন স্বাধীন ওয়াই তখন অধীন, ওয়াই যখন স্বাধীন এক্স তখন অধীন। তাহলে বোঝা যায় এখান থেকে আমরা দুটো মান পাবো। নির্ভরণ সমীকরণ আমরা দুটো পাবো, নির্ভরাঙ্ক আমরা দুটো পাবো। এইটুকু বুঝে লিখতে হবে। লেখো, এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ। দেখো, এক্স এর উপর ওয়াই এর, কার? ওয়াই এর। আমি আইটি ব্যবহার করলাম না। দেখো এবার ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ, x = a + by + e। খুব কঠিন জিনিস নয়, একেবারে সিম্পল, একেবারেই সহজ। এখানে ভীতির কোনো কাজ নেই। আর একটা সাবজেক্টের ভীতি, লেখাপড়ার মধ্যে ভীতি থেকে লাভ হয়, সেই লাভটা কি? সেটা একটু বেশি পড়া হয়।
দেখো তোমার ক্লাস টিচার যখন তোমরা স্কুল কলেজে স্কুলে পড়েছো, সেটা প্রাইমারি হোক আর মাধ্যমিক হোক, যে টিচার খুব পড়া আদায় করতেন এবং মারপিট করতেন, ওই পড়াটা সবচেয়ে আমরা আগে তৈরি করতাম যেন আমরা মায়ের থেকে বাঁচতে পারি। তাহলে মানে কি, আমার ওই কঠিন পড়াটা আমার কাছে সহজ হয়ে গেছে, কেননা আমি ভয়ে হোক আর সম্মানে হোক আর শ্রদ্ধায় হোক আমরা পড়াটা আগে শিখেছি। তার মানে হলো সাবজেক্ট কঠিন হলেও যেমন পড়া যায়, খুব ভালো করে আমরা পড়তে পারি, টিচার কঠিন হলেও কঠিন সাবজেক্টটা আমাদের দ্রুত হয়ে যায়। তাহলে দেখো, এই বামের চলকটাকে আমরা বলি অধীন চলক, আর ডানের চলকটাকে আমরা বলছি স্বাধীন চলক। আর এই ডানের পাশে যে একটা ধ্রুবক আছে বি, এইটাকে আমরা বলছি নির্ভরাঙ্ক, যার মাধ্যমে আমরা অধীন চলকের কতটুকু পরিবর্তন করবে বা কতটুকু পরিবর্তন হবে সেই পরিমাণটা নির্ণয় করব স্বাধীন চলকের মানের দ্বারা। আর এ ধ্রুবক ই হলো র্যান্ডম এরর, যাকে আমরা বলি দৈব ত্রুটি। এই ত্রুটিটা হঠাৎ করে ঘটে যায়, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, আমাদের অজান্তে ঘটে যেতে পারে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না এটা ঘটতে পারে, তাই না? যে কোনো মুহূর্তে ধান ভালো হয়েছে, সার ঔষধ তুমি উন্নত জাতের বীজ দিয়েছো, ঠিক মতো পানি ব্যবহার করেছো, কীটনাশক ব্যবহার করেছো, সার নিয়মিত দিয়েছো, ফলন ভালোই হয়েছে, তুমি আশাবাদী অনেক ফলন পাবে, কিন্তু দেখা যায় হঠাৎ করে ঝড় বৃষ্টি অথবা খরা হয়ে অথবা পোকার আক্রমণে তোমার ফসল নষ্ট হয়ে গেছে। এটা কি তোমার ধরার মধ্যে ছিল? এটা হঠাৎ করে ঘটে যেতে পারে, এটাকে আমরা বলি দৈব ত্রুটি। অনুরূপভাবে এটা যদি ঘুরিয়ে রাখো, তাহলে দেখো এক্স এর উপর, কার উপরে? এক্স এর উপরে। কার জন্য? ওয়াই এর জন্য। যার জন্য সে অধীন। কে স্বাধীন? যার উপরে স্বাধীন। একটা লোক হাঁটতে পারে না, তাকে কাঁধে করে বহন করতে হয়, তুমি বহন করছো, তাহলে ওই লোকটা তোমাকে কাঁধের উপরে মাঝে মাঝে একটা জোরে ধাক্কা দিচ্ছে, তাহলে তুমি তো ইচ্ছে করে রাগ হয়ে ওই লোকটাকে ফেলে দিতে পারো, অথবা নেবো না যা, তার চলার গতি হারাবে না? অবশ্যই হারাবে। তাহলে কে? কিন্তু ওই লোকটা তো তোমাকে বলে নাই আমি যদি তোকে ধাক্কা দেই তাহলে তুই বন্ধ হয়ে যাবে, তার সুযোগ নাই, কারণ তার সেই ক্ষমতা নাই। তার মানে কি, কাঁধে ওঠা লোকটাকে আমরা অধীন বলেছি। কার উপরে? আমার এবং তোমার উপরে, কেননা আমরা তাকে বহন করে নিয়ে যাচ্ছি, তার নিজের যাওয়ার কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা সেক্ষেত্রে স্বাধীন আর ওই ব্যক্তি অধীন। কিন্তু কখনো কখনো আমরা যদি কারো কাঁধে উঠে পড়ি, তাহলে কিন্তু আমরা হয়ে যাই অধীন, ওই লোকগুলো হয়ে যাবে স্বাধীন। যদি ওই লোক বহন না করে আমরা চলতে পারবো না। যেমন রিস্কওয়ালা, তুমি রিস্কাতে চড়ো, সেখানে দেখা যায় ওই রিস্কওয়ালা তোমাকে বহন করে নিচ্ছে, তাহলে ওই লোকটা যদি না নেয় তাহলে তুমি যেতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কি, উনি হলো স্বাধীন আর আমরা হইলাম অধীন। ওকে, তাহলে দেখা যায় এক্ষেত্রে ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ, দেখো কার সমীকরণ? সে বামে, তার মানে সে নির্ভরশীল। কার উপরে? ওয়াই এর উপরে, তার অর্থ হলো সে স্বাধীন। তাহলে স্বাধীন চলকের উপর অধীন চলক কতটা নির্ভর করে এটা নির্ণয়ের যে একটা সমীকরণ, তাকে আমরা বলছি নির্ভরাঙ্ক। সেই নির্ভরাঙ্ক বি। আর আগের মতো কমন এরর আছে, ত্রুটি আছে, বিচ্যুতি ঘটে, এবং এ দেখো ধ্রুবক আছে। এবার আসো অন্য সূত্রে, যে নির্ভরাঙ্কের কথা বলছে, তাহলে আমরা চেহারার বদল ঘটে, তাহলে সাথে সাথে সূত্রেরও বদল ঘটে। লেখো ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক। তাহলে নির্ভরাঙ্ক প্রকাশ করে কি দ্বারা? ভুল করবে না যদি আমার ক্লাসটাকে তুমি ফলো করো। কিভাবে বোঝাচ্ছি সেটা দেখো। কার নির্ভরাঙ্ক? নিশ্চয়ই এক্স এর। তোমরা বলেছো এক্স বি এর সাথে থাকবে। কার উপরে? ওয়াই এর উপরে।
এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কখনোই ভুল করবে না। অনেক সময় কার নির্ভরাঙ্ক এভাবে লিখে এক সাথে বসবে না ওয়াই সাথে বসে, এই কনফিউশনে পড়ে যাই। আর এই কনফিউশনে যদি আমরা পড়ে যাই তাহলে বুঝতে হবে আমরা সূত্র প্রয়োগেও ভুল করে ফেলবো। এটা ভুলের কোনো সুযোগ নেই। দেখো উপরের মানটা সর্বদাই ঠিক আছে, এক্স এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, নিচে যার উপরে নির্ভরশীল সে আসবে, সরি ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এখন এটাকে ভেঙে ওই যে আগের মতো সংশ্লিষ্ট সঙ্গে লিখেছিলাম, সামেশন অফ এক্স সামেশন ওয়াই ভাগ এন সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই হোল স্কোয়ার ভাগ এন। তাহলে কার নির্ভরাঙ্ক? এক্স এর কার উপরে? ওয়াই এর উপরে। অনুরূপভাবে তোমরা লিখে ফেলো, লেখো এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক। নির্ভরাঙ্ক অলওয়েজ বি। এবার বলো কার? ওয়াই এর কার উপরে? এক্স এর উপরে। করে ফেলো। সামেশন উপরটা ঠিক থাকবে, এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। দেখো এখন এটাকে যদি আগের মতো করে ভেঙে লেখে তাহলে উপরটা ঠিক থাকবে, সাম এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই ভাগ এন সামেশন এক্স স্কোয়ার সাম অফ এক্স এর হোল স্কোয়ার ভাগ এন। আমরা এটাকে বলছি তাত্ত্বিক সূত্র, যেটা থিওরির প্রমাণের জন্য ব্যবহার করি, আর এটাকে আমরা বলছি ব্যবহারিক সূত্র। আমরা এই ব্যবহারিক সূত্রের মাধ্যমে অঙ্কটা একটু দেখাই। ধরো এক্স একটি চলক যার মান 1 2 3 4 5, একেবারে সিম্পলি দেখে। ওয়াই আরেকটি চলক যার মান হলো 2 3 4 5 6 সে। এখন তুমি দেখো আমরা এটা প্রয়োগ করব অর্থাৎ এইটা প্রয়োগ করব। দেখো এটার মাধ্যমে সংশ্লেষের মান যেমন নির্ণয় করা যায়, সংশ্লেষ এবং নির্ভরের জন্য আমরা আলাদা ছক করব না, একই ছকের মাধ্যমে আমরা অঙ্ক করব, শুধু সূত্রের পরিবর্তন হয়। আচ্ছা তাহলে দেখো সামেশন অফ এক্স পেলাম, সামেশন অফ ওয়াই পেলাম। কি করে দেখো এগুলোর যোগফল 6 এর 10 5 15 পেয়ে গেলাম, আর 6 এর 10 15 আর 5 20 পেয়ে গেলাম। ওকে দেখো এটা পেয়েছো, এটাও পেয়েছো, এনও পেয়েছো। এন কয় জোড়া মান? দেখো 1 2 3 4 5 জোড়া মান, 10 = 5। দেখো সামেশন ওয়াইও পেয়েছো, এন পেয়েছো, তার দরকার আমার স্কোয়ার আর দরকার গুণফল, যেটা আগেও করেছে। তাহলে এক্স স্কোয়ারটাও বের করে নাও, কেননা এটার জন্য দরকার, আর ওয়াই স্কোয়ারটাও বের করে নাও, আর এক্স ওয়াইও বের করে নাও। ওকে তাহলে 1 4 9 16 25, দিস ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার। 41 আর 9 50 55, ওয়াই স্কোয়ার 2 2 4 3 3 9 4 4 16 5 5 25 6 6 36, দিস ইকুয়াল টু সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে আসে 61 আর 16 77, আর হলো 9 83 আর 4 90, আর এক্স ওয়াই করো, গুণ করো 3 6 12 20 আর 30, দিস ইকুয়াল টু সামেশন এক্স ওয়াই। 50 আর 12 62 আর 9 71। দেখো আমরা যদি ছকটা করতে পারি তাহলে ছকের মানগুলো এখানে বসিয়ে দাও। বলো এটাই যদি আমরা বলি তাহলে এখানে একটু লিখে ফেলি না। সামেশন এক্স ওয়াই কত পেয়েছো? 71। সামেশন এক্স পেয়েছো কত? 15 ইন্টু সামেশন ওয়াই কত পেয়েছো? 20। আর এন এর মান কয় জোড়া? 5 জোড়া। হয়ে গেল। অনুরূপভাবে সামেশন ওয়াই স্কয়ারের মান কত পেয়েছো? 90। সামেশন ওয়াই কত বলো? 20 হোল স্কয়ার ভাগ কত? 5। অঙ্ক করে ফেলো।
এটাকে যদি আমরা করি তাহলে রেজাল্ট হয়ে যায়, তোমরা রেজাল্টটা করতে পারবে। আমার কাছে তো আর ক্যালকুলেটর নেই, আশা করছি তোমরা করেই ফেলেছো। 15 ইন্টু 20 ভাগ 5, পরিবর্তন হবে নিচে সামেশন এক্স স্কোয়ার 55 মাইনাস 15 স্কোয়ার ভাগ এভাবে করে তুমি বি এক্স ওয়াই আর এটার মাধ্যমে বি ওয়াই এক্স এর মান পাবে। পাওয়ার পরে দেখো আমরা যদি নির্ভরণ সমীকরণটা করে দেই, তাহলে আমরা একটা সমীকরণ করি y ইকুয়াল টু a প্লাস বি বি ওয়াই এক্স ইন্টু চলকটা এক্স প্লাস ই আর থাকে না, যখন আমরা এস্টিমেটেড করে মানটা এখানে বসিয়ে দেব তখন আর থাকে না। এখন ওয়াই বার একটা এর সূত্র লেখো, এ ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বি এক্স বার। কি করে আসে দেখো, সেটা একটু আমরা একটু দেখাই, লাগে না যদি দেখো ওয়াই ইকুয়াল টু তুমি কি পেয়েছো এ প্লাস বি এক্স। এখন গড় আনতে হলে কি লাগবে, উভয় পক্ষকে সাম দ্বারা গুণ করে এন দ্বারা ভাগ করব, তাহলে কি আসে ওয়াই বার এ প্লাস বি এক্স বার দিস ইকুয়াল টু আমরা যদি এর মান করি ওয়াই বার মাইনাস বি এক্স বার। এখন এখানে ওয়াই বার মানে কি সামেশন ওয়াই বা কেন, বি মানে কি বি মানে হলো বি ওয়াই এক্স এখানে আছে, এবং এক্স বার মানে কি সামেশন এক্স বা কেন। এভাবে করে সামেশন ওয়াই এর মান বসাবো এন দ্বারা, বা সামেশন ওয়াই মানে হলো 20 5 দ্বারা ভাগ করব, বি ওয়াই এক্স এর মানটা আমরা এখান থেকে সমাধান করে ওইখানে বসাবো, আর সামেশন এক্স বা কেন আমরা পেয়ে যাব। সুতরাং এখান থেকে এর মানটা বসিয়ে এখান থেকে ওয়াই বার এবং বি এক্স বার এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এর মান পাবো। এর মানটা এখানে ধরো এর মান পেয়েছো 2.96 ধরো, আর বি ওয়াই এর মান পেয়েছো মনে করো 3, দিস ইকুয়াল টু এক্স। এটা হলো নির্ভরণ সমীকরণ একটা। কার সমীকরণ, ওয়াই এর। কার উপরে, এক্স এর উপরে। এখন বলতে পারো স্যার এগুলো কোথায় পেলেন, আমি পাই নাই, জাস্ট বোঝানোর জন্য এটা করেছি। তুমি এই যে মানগুলো দিয়েছিলাম এই মানগুলো ক্যালকুলেশন করেই তুমি ওইগুলো আসলে পাবা। পেয়ে কিভাবে বসাবো, জাস্ট একটা আমি অনুমান করে একটা মান বসিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি যে এভাবে গাণিতিকভাবে নির্ভরণ সমীকরণ নিরূপণ করা যায়। তার নির্ভরণ সমীকরণ কয়টা, দুইটা, এক্স এর উপরে ওয়াই এর নির্ভরণ সমীকরণ আর ওয়াই এর উপরে এক্স এর নির্ভরণ সমীকরণ। তাহলে ওটা আবার আমরা করতে পারি, এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স ওয়াই ইন্টু ওয়াই। এখন তাহলে এই এ কি হবে, এ সমান হবে এক্স বার মাইনাস বি এক্স ওয়াই ইন্টু ওয়াই বার। এখন এক্স বার মানে কি সামেশন এক্স বার কেন, আর এটার মানটা তুমি ক্যালকুলেশন করে এখান থেকে পাবে, বসিয়ে এই বি এক্স ওয়াই ইন্টু ওয়াই বার মানে এটা করে তুমি যে মানটা পাবে এখানে বসিয়ে দেবে। ধরো এখানে মান পেয়েছি 3.15, দিস ইকুয়াল টু মনে করে এটা পেয়েছি এই। এখন সমীকরণ পাওয়ার পর যদি বলা হয় এক্স এর মান 20 হলে ওয়াই এর মান কত, তাহলে এই সমীকরণে 20 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, ওয়াই এর মান পাবে। যদি বলে ওয়াই এর মান 25 হলে এক্স এর মান কত, তাহলে যে সমীকরণটা পেয়েছে এখানে 25 বসাবে। ওকে, এখন তোমাদের একটা হোমওয়ার্ক আমি দেব, সৃজনশীল লিখে দেব, কি কি করতে হবে। মিস্টার এক্স একজন শ্রেণী শিক্ষক,
তিনি শ্রেণীকক্ষে ছাত্রদেরকে হিসাব বিজ্ঞান ও পরিসংখ্যানের 6 জোড়া মান দিয়ে বললেন যে উক্ত প্রদত্ত মান দ্বারা r = bxy ইন্টু byx এর মান r দ্বারা r এত হবে। ক, তাহলে আমরা অঙ্কটা দিয়ে দেই। হিসাব বিজ্ঞানের নম্বর, পরিসংখ্যানের নম্বর। পঁয়তাল্লিশ, 50, 55, 60, 62, 65, 70, 75, 80, 85। ক, সংশ্লেষাঙ্ক কি? ক, r = 1 ব্যাখ্যা করো, অথবা r² = 6, 8 ব্যাখ্যা করো, বা সংশ্লেষাঙ্ক বিশুদ্ধ সংখ্যা ব্যাখ্যা করো, or r = 0 ব্যাখ্যা করো, or r = 9, 6 ব্যাখ্যা করো। অনেকগুলো অপশন দিয়েছে। গ, সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। ঘ, তুমি কি দেখো, মিস্টার এক্স একজন শ্রেণী শিক্ষক। তিনি শ্রেণীকক্ষে ছাত্রদেরকে হিসাব বিজ্ঞান ও পরিসংখ্যানের 6 জোড়া মান দিয়ে বললেন যে প্রদত্ত মান দ্বারা r = এত হবে। r = √bxy ইন্টু byx এটা হবে। হিসাব বিজ্ঞানের নম্বর দিলাম, পরিসংখ্যানের নম্বর দিলাম। সংশ্লেষাঙ্ক কি?
আমরা বলেছিলাম পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের প্রকৃতি ও মাত্রা যে গাণিতিক পদ্ধতির মাধ্যমে বা সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় তাকে আমরা সংশ্লেষাঙ্ক বলি। বলেছিলাম। খ বলছে আর ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো অথবা আর স্কয়ার ইকুয়াল টু 0.68 ব্যাখ্যা করো। আজকে এটা বলেছে, গত ক্লাসে এটা বলেছিলাম। সংশ্লেষাঙ্ক বিশুদ্ধ সংখ্যা ব্যাখ্যা করো, আজকে বলেছে। আর ইকুয়াল টু 0 আমরা গত ক্লাসে বলেছিলাম, তারপর আজকে একটু বলবো। আর আর ইকুয়াল টু 0.96 ব্যাখ্যা করো, গত ক্লাসে বলেছিলাম, প্রয়োজন বোধে আজকেও একটু বলবো। সংশ্লেষাঙ্ক নির্ণয় করে এটা করিয়েছে এবং তোমাদের একটা অঙ্ক করতে দিয়েছে। তুমি কি শ্রেণীর শিক্ষকের সাথে একমত? বিশ্লেষণপূর্বক মতামত দাও। দেখো, আমরা আর ইকুয়াল টু 1 সরাসরি 1 মানে দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ একটা চলকের 1 একক পরিমাণ বাড়লে অপর চলকের মান ওই 1 একক পরিমাণ বাড়বে। একটা চলকের মান 1 একক পরিমাণ কমলে অপর চলকের মান 1 একক পরিমাণ কমবে, অর্থাৎ দুটি চলকের মধ্যকার পরিবর্তন একই দিকে এবং সমান। দুটি চলকের পরিবর্তন একই দিকে এবং সমান হলে তাকে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বলে বা ধনাত্মক সংশ্লেষ বলে, যেখানে দুটি ধনাত্মক সংশ্লেষের আর এর ক্ষেত্রে দুটি একই দিকে পরিবর্তন এবং সমান হারে যদি পরিবর্তন হয় তখন দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, তখন আর ইকুয়াল টু 1 হয়। আর আর স্কয়ার এটা বলেছে, সংশ্লেষ বিশুদ্ধ বলেছে আর ইকুয়াল টু 0, অর্থাৎ আর ইকুয়াল টু 0 এই কথার অর্থ হলো দুটি চলকের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই, অর্থাৎ চলক দুটি স্বাধীন। কিভাবে স্বাধীন হলো? একটা চলকের পরিবর্তন হলেও ওই চলকে অপর চলক কোনো প্রকারের সাড়া প্রদান করবে না। সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, আমরা বলেছি আর এর মান কোন সূত্র? আর ইকুয়াল টু সামেশন লেখা আছে তোমাদের, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ভাগ এন রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স হোল স্কোয়ার ভাগ এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই হোল স্কোয়ার ভাগ এন। ওটা বসিয়ে আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করব। তুমি কি শ্রেণীর শিক্ষকের সাথে একমত? শ্রেণীর শিক্ষক কি বলেছিলেন? আর ইকুয়াল টু রুট ওভার বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স, তাহলে রুট ওভার বি এক্স ওয়াই অ্যান্ড বি ওয়াই এক্স। তা আমরা এইমাত্র করিয়েছি বি এক্স ওয়াই মানে কি? নির্ভরাঙ্ক কার? এক্স এর। কার উপরে? ওয়াইয়ের উপরে। তোমাদের খাতায় সূত্রটা লেখা আছে নির্ভরাঙ্ক বি কার? ওয়াই এর। কার উপরে? এক্স এর উপরে। এভাবে করে আমরা নির্ভরাঙ্ক দুইটা নির্ণয় করে যে মান পাবো সেই দুটো বসিয়ে রুট করব, দেখা যাবে ওই মানটা আর এর মানের সমান হয়েছে। যেহেতু আমরা গ নম্বরে আর এর মান নির্ণয় করে ফেলেছি, তার সাথে মিলে যাবে, তাহলে বলবে হ্যাঁ শ্রেণীর শিক্ষক যে বলেছিলেন যে আর ইকুয়াল টু রুট ওভার বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স হবে। এখানে দেখা যায় লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল টু এত, আর রাইট হ্যান্ড সাইড আমরা পেয়েছি কি বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স রুট ওভার এত। সুতরাং আমি শ্রেণীর শিক্ষকের সাথে একমত। এখানে আর ইকুয়াল টু 0.96 এই কথা রয়ে গেছে, অর্থাৎ দেখো সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। এখন দেখো -r এর মান 0.96, এক্ষেত্রে অর্থ হলো আর এর মান -1 এর চেয়ে বড় কিন্তু +1 এর চেয়ে ছোট, তার মানে কি রেঞ্জের মধ্যে আছে। সরাসরি -1 সরাসরি +1 না হলে আমরা তাদেরকে আংশিক ধনাত্মক বলি অথবা আংশিক ঋণাত্মক বলি। এখানে দেখা যায় আর এর মান 0.96, এক্ষেত্রে অর্থ হলো দুটি চলকের মধ্যে আংশিক ঋণাত্মক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ একটা চলকের মান বাড়লে অপর চলকের মান বাড়তে পারে, একটি চলকের মান কমলে অপর চলকের মান কমতে পারে, অর্থাৎ দুটি চলকের পরিবর্তন একই দিকে কিন্তু অসমান। এখন এটাই যদি ঘুরিয়ে বলি -0.96, তাহলে যেহেতু মাইনাস সরাসরি 1 হলে পূর্ণ ঋণাত্মক, আর ইকুয়াল টু সরাসরি 1 হলে পূর্ণ ধনাত্মক, যেহেতু
ওয়ানের -1 সমান নয়, +1 সমান নয়, মাইনাস চিহ্নটা মানে নেগেটিভ, যেহেতু সরাসরি -1 নয়, সুতরাং আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তাহলে আংশিক ঋণাত্মক আংশিক মানে কি, দুটি চলকের পরিবর্তন অসমান, আর ঋণাত্মক মানে হলো বিপরীত দিকে। ওকে, আশা করছি এই অঙ্কটা তোমরা বাসায় বসে, ক্যালকুলেটর আছে তোমাদের নিশ্চয়ই, তার মধ্যে অঙ্কটা করে ফেলবে। আশা করছি তোমরা অঙ্কটা, যদি আমার ক্লাসটা বুঝে থাকো তাহলে তোমরা ক্লাসটা অঙ্কটা করতে পারবে এবং যথাযথভাবে নিজেই বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো যাই হোক, আমরা অনেকগুলো কথা বলেছি এবং তোমরা আশা করছি সুন্দর করে বুঝতে পেরেছো। কিন্তু আমরা যে কাজগুলো দেই, যে কাজগুলো তোমাকে দেই, তুমি যদি সেটাকে একেবারে বোঝা করে রাখো, একেবারে তোমার হাতে রাখো, তাহলে কিন্তু এই কাজগুলো উপরে ময়লা পড়ে যাবে, অর্থাৎ তোমার মেধার উপরে যে চর্চাটা করা দরকার সেই চর্চাটা হবে না। দয়া করে, আর যেহেতু আমি যদি তোমার সরাসরি ক্লাসগুলো নিতে পারতাম, তাহলে তোমার কোন জায়গাটিতে প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারতাম। যেহেতু ক্লাসটা তুমি আসো আমার থেকে অদৃশ্য, আমি আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ অনলাইনে, বাট সরাসরি নয়। এ কারণে আমরা যে কাজগুলো বাবা দিচ্ছি সেটা একটু বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করো। যদি করতে পারো, দেখবে আসলে তুমি যত কঠিন মনে করো, আমি সত্যিকার অর্থে বলছি, আমার ছাত্রদেরকে বিশ্বাস দিচ্ছি না, তুমি পারবে, পারবে এবং পারবে। তবে শুধুমাত্র আমাদের প্র্যাকটিসটা করতে হবে, ট্রাই ইউরসেলফ, তাই না? তো এইটা আমরা দিয়েছি, বেশি অঙ্ক করার দরকার নেই, একটা দুইটা অঙ্ক যদি তুমি নিয়ম মেনে চলো, নিয়ম মতো করো, তাহলে তুমি পারবে। তো যাই হোক, আজকে আর আমি ক্লাসটা বাড়াবো না, তো আজকে আমি শেষ করতে চাচ্ছি। তো নেক্সট যদি এই চ্যাপ্টারের উপরে তোমাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে একটু বলে নেই। আমরা তোমাদের প্রশ্ন থাকে যে স্যার, সংশ্লেষ সাংখ্যের মান -1 থেকে +1, তার নির্ভরকের মান কত, লেখো। এটা একটা অবজেক্টিভ। মাইনাস অসীম থেকে প্লাস অসীম, মাইনাস অসীম থেকে প্লাস অসীমের মধ্যে থাকে, অর্থাৎ -∞ টু +∞, আর ওটার মান -1 থেকে +1। দেখো রেঞ্জটা একটু মনে রেখো। তো এখন তোমাদের আর একটু বলি, একটু লিখে নাও। ধরো তোমাকে একটা অবজেক্টিভ দিল, এরকম একটা তোমাকে মান দিল, বলা হলো ওই সূত্রটার মাধ্যমে এই যে দেয়া আছে আর এর মান নির্ণয় করো, এইটা। তখন কি করবে? দেখো একেবারে সিম্পল, অথচ আমরা এটা না জানলে কিন্তু আমরা ভুল করি। এই সিম্পল মানটা কি? এই সিম্পল মানটা হলো, এটার সূত্র কি হবে? √ পরম মান bxy ইন্টু byx। যেহেতু দুইটাই মাইনাস, পেছনে একটি মাইনাস দিতে হবে, লিখে নাও। দুইটা নির্ভরাঙ্ক যদি মাইনাস হয়, তখন আর এর মান নির্ণয় করার সূত্র হলো, আগে মাইনাসটা দিয়ে নেবে, √ পরম মান bxy ইন্টু byx। আমরা জানি পরম মান মানে পরম মান দিলে মাইনাসটা প্লাস হয়ে যায়, যদিও এখানে দেখতে হচ্ছে দুইটা মাইনাস গুণ করলে এমনিতেই প্লাস হবে। যেহেতু সূত্রের প্রয়োগ আমাকে দেখিয়েছে, √ অ্যাবসলিউট সাইন bxy ইন্টু byx, এগুলো ভয় পাবে না। আর আরেকটা জিনিস আমরা একটু বলি, যে কোভেরিয়েন্স আমরা বলেছিলাম, কোভেরিয়েন্স আমরা এই প্রথম দুই অক্ষর নেই, সি ও ভি, কোভ xy = 0 হয়। দুটি চলক যখন পরস্পর স্বাধীন হয়, সম্পর্কহীন হয়, যখন তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, তখন দুটি চলকের মধ্যে কোভেরিয়েন্স 0 হয়। এটাও একটা অবজেক্টিভ।
এমসিকিউ, কখন কোভ্যালেন্সের মান শূন্য হয়? তাহলে কি দুটি চলক পরস্পর স্বাধীন হলে, সম্পর্কহীন হলে, দুটি চলকের মধ্যে সহভেদাঙ্ক, এটাকে বাংলায় বলে সহভেদাঙ্ক, সহভেদাঙ্কের মান শূন্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ আমার সাথে ছিলে। আশা করছি আমার যে ক্লাসটা আজকে নিয়েছে তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আর যদি কোথাও একটু ঘাটতি থেকে থাকে তাহলে নিজে যেগুলো লিখেছো বইয়ের সাথে মিলিয়ে একটু নিজেকে আরেকবার ঝালাই করার চেষ্টা করবে। সকল বইয়ে সৃজনশীল অঙ্ক আছে, তো সেগুলো একটু করবে। আশা করছি এই প্রবলেমগুলো তোমাদের কেটে যাবে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। যদি তোমাদের এই চ্যাপ্টারের উপরে কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা অন্য একটা চ্যাপ্টারে যাব। সেই চ্যাপ্টার নাম হলো কালীন শাড়ি। এটা একদিন বা দুটো ক্লাসে শেষ হয়ে যাবে, তারপর আবার ফিরে আসব সেই পরিগাথের মধ্যে। যে ম্যাডাম যেটা করিয়ে গেছেন ওর মধ্যে হয়তো দুই একটা যদি প্রবলেম থাকে তাহলে আমরা দেখব। আর বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান বলে একটি চ্যাপ্টার আছে, ওটা জাস্ট রিডিং পড়া। হ্যাঁ, ওটার মধ্যে তেমন কিছু নেই, একদিন আলোচনা করলেই চলবে। আমরা একেবারে কোর্সের শেষ প্রান্তে। এখন তোমরা কতটুকু শেষ করতে পেরেছো আমরা জানি না, তবে আমরা যারা ক্লাস নিয়েছি, আমি আবারও বলছি, খুব কঠিন কোর্স নয়। একটা অঙ্ক করলে একটা চ্যাপ্টার শেষ করা যায়, এজন্য কঠিন আমাদের কাছে মনে হয় না। হয়তো তোমার কাছে একটু মনে হবেই, যেহেতু তুমি শিক্ষার্থী আর আমি শিক্ষক। সুতরাং আমার কাছে যদি আমি সহজ বারবার বলি হয়তো তুমি বিরক্ত হতে পারো না। এই বারবার বলার অর্থ তোমার ভিতরে সাহস জুগিয়ে দেওয়া। শিক্ষকের কাজ হলো একটা অভিনেতার মতো অভিনয় করে বাস্তব অবস্থানটা বুঝিয়ে দেওয়া। শিক্ষক আর কিছু নয়। শিক্ষক তোমাকে পড়া গিলিয়ে দেবে না, শিক্ষক তোমার পড়াটা মুখস্থ করে দেবেন না, শিক্ষক তোমার পেপারে লিখে দেবেন না। শুধু তোমাকে অনুপ্রেরণা দিবে, তোমাকে সামনে চলার পথটি দেখিয়ে দেবেন। সেই পথ দিয়ে তুমি হাঁটলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।